আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বিন্যাস চ্যাপ্টারের শেষ অংশ। তো আপনারা এখনও যারা বিন্যাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেননি, অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখবেন। আগে পার্ট 1 দেখবেন, এখানে সূত্র আছে। পার্ট 2 দেখবেন, অতি সংক্ষিপ্ত আছে। পার্ট 3-তে কিছু সংক্ষিপ্ত বা রচনামূলক আছে। আজকে আমরা লাস্ট বিন্যাসের আমরা অংশ জানবো, সেটাতেও কিছু সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা রচনামূলকে আসে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমরা যদি আসি এখানে 5 নম্বরে, পারমুটেশন শব্দটির বর্ণগুলো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কয় রকমে পুনর্বিন্যাস করা যায়। তো আমরা এখানে খেয়াল করি যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, আমাদের এখানে বিন্যাস বের করতে হবে, কিন্তু স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। আর একটা হচ্ছে যে পুনর্বিন্যাস করতে হবে। তো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন যদি আমরা না করি, তাহলে স্বরবর্ণ দিয়ে কোনো বিন্যাস হবে না। যতটুকু বিন্যাস হবে এখানকার ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে বিন্যাস হবে। আর হচ্ছে পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস মানে হচ্ছে বিন্যাস সংখ্যা থেকে, এখানে যে পারমুটেশন শব্দটা, আমরা যদি বিন্যাস সংখ্যা বের করি, সেই বিন্যাস সংখ্যার মধ্যে পারমুটেশন যে শব্দটা, এটাও একটা বিন্যাস। তো এই বিন্যাসটাকে আমরা যদি মাইনাস করি, তাহলে বাকি যে বিন্যাসগুলো সেইগুলো হবে পুনর্বিন্যাস। অর্থাৎ বিন্যাস সংখ্যাগুলো থেকে এই একটা বিন্যাস আমরা বাদ দিব, তাহলে যা থাকবে সবগুলোই হবে পুনর্বিন্যাস। তাহলে আমরা অঙ্কে চলে আসি। এখানে পারমুটেশন শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে 11টি। এর মধ্যে স্বরবর্ণ হলো 5টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। তো এখানে টি আছে 2টি। এখানে যদি আমরা দেখি, স্বরবর্ণ বলতে এখানে ভাওয়েলগুলোকে বোঝায়, ই, ইউ, এ, আই, ও। তাহলে 5টা স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ 6টা। এর মধ্যে টি আছে 2টা। তো আমরা এখানে দেখি যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করলে তাদের দ্বারা কোনো বিন্যাস হবে না। অ্যাকচুয়ালি আমরা যা করব সেগুলো একটু বাংলা দিয়ে যদি আমরা বুঝাই দেই তাহলে ভালো হয়। শুধু শুধু অঙ্ক করলে একটু খারাপ দেখা যায়। আমরা যা করব একটু বাংলায়, অঙ্কগুলোতে আসলে একটু বাংলার পরিমাণ বেশি, তো আমরা একটু বাংলা লিখে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করলে তাদের দ্বারা কোনো বিন্যাস হবে না, শুধু ব্যঞ্জন বর্ণের দ্বারা বিন্যাস হবে। তাহলে বিন্যাস সংখ্যা এখানে মূলত আসবে কি, যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টা, এই 6টা দিয়ে বিন্যাস হবে। আর এর মধ্যে আছে টি 2টা, তাহলে ফ্যাক্টর 2 দ্বারা ভাগ হবে। তাহলে শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করলে মোট বিন্যাস সংখ্যা, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ 6টা, উপরে হবে ফ্যাক্টোরিয়াল 6, আর এর মধ্যে টি আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6কে আমরা যদি ফ্যাক্টর 2 দ্বারা ভাগ দেই, হবে হচ্ছে 360। পুনর্বিন্যাস সংখ্যা, এটা হচ্ছে বিন্যাস সংখ্যা। এখন পুনর্বিন্যাস সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে 360 থেকে 1 বাদ দিতে হবে। ওই যে পারমুটেশন যে শব্দটা, ওটা হচ্ছে বিন্যাসটা আমরা যদি বাদ দেই, বাকিগুলোই হবে পুনর্বিন্যাস। ওই জন্য 360 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে এখানে হবে 359। এটাই অ্যান্সার। এরপরে 6 নম্বরে এখানে 6, 5, 3, 2, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কয়টি অর্থবোধক জোড় সংখ্যা তৈরি করা যায়, এটা বের করতে হবে। তো এখানে জোড় সংখ্যা বলা হচ্ছে এবং 5 অঙ্কের অর্থবোধক জোড় সংখ্যা। তো আমরা যখন এই 5টা অঙ্ক দিয়ে জোড় সংখ্যা গঠন করব, এখানে আছে 6, 5, 3, 2, 0। তো আমরা যখন জোড় সংখ্যা গঠন করব, এককের জায়গায় অবশ্যই জোড় সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে জোড় সংখ্যা বলতে আমরা 0কে বুঝাই, 2কে বুঝি, আর হচ্ছে 6কে বুঝি। তাহলে সমাধানে যদি আমরা যাই, যে জোড় সংখ্যা তৈরি করতে হলে এককের স্থানে 0 অথবা 2 অথবা 6 রাখতে হবে। তাহলে আমরা আসি 0কে এককের স্থানে রেখে অবশিষ্ট 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল হচ্ছে 24। তো আমরা যখন 0কে এককের জায়গায় রাখবো, ফিক্সড করব, তাহলে 0-র কোনো বিন্যাস হবে না। বিন্যাস হবে বাকি যে 4টা অঙ্ক আছে, এবং 4টাই ভিন্ন ভিন্ন অঙ্ক। তাহলে এই 4টা দ্বারা বিন্যাস হবে। এই 4টার বিন্যাস হবে কত? ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে সংখ্যা আসবে 24। ঠিক একইভাবে আমরা 0-র জায়গায় যদি 2 রাখি, 0-র জায়গায় আমরা 2 রাখবো, অর্থাৎ আবার 2কে এককের স্থানে রেখে অবশিষ্ট 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 2কে যদি আমরা এককের স্থানে রাখি, এখানে একটা রাফ হিসাবে দেওয়া আছে, দেখেন, আমরা 2কে যদি এককের স্থানে রাখি, তাহলে বাকি যে 4টি অঙ্ক, এই 4টি অঙ্কের মধ্যে বিন্যাস হবে। তাহলে এই 4টি অঙ্কের বিন্যাস হলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4। এটা হলো 2কে এককের স্থানে রেখে অবশিষ্ট 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4, তাহলে হবে 24।
আচ্ছা, এর মধ্যে বলা হচ্ছে যে কিন্তু জিরো সর্ববামে থাকলে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। তো আমরা যখন টুকে এককের স্থানে রাখবো, টুকে যখন এককের স্থানে রাখবো, তখন দেখা যাবে যে বাকি যে 4টা সংখ্যা বা অঙ্ক আছে, এদেরকে আমরা স্থান পরিবর্তন যদি করি, নতুন নতুন যদি বিন্যাস করি, তো দেখা যাবে অনেক জায়গাতে জিরোটা সর্ববামে আসবে। তো জিরোটা যদি সর্ববামে চলে আসে, তখন আর 5 অঙ্কের সংখ্যা হয় না। তাহলে আমাদের কি করতে হবে, জিরো কতগুলোতে সর্ববামে থাকবে এটা বের করতে হবে। অর্থাৎ টুকে এককের স্থানে এবং জিরোকে সর্ববামে ফিক্সড রেখে বাকি যে 3টা অঙ্ক আছে এই 3টার বিন্যাস বের করতে হবে। তো বাকি যে 3টা অঙ্ক, এই 3টার বিন্যাস মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। এই ফ্যাক্টোরিয়াল 3 সমান হচ্ছে 6। এই 6 24টা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে আর একটু আসি যে কিন্তু জিরো সর্ববামে থাকলে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হবে না। তাহলে টুকে এককের স্থানে রেখে এবং জিরোকে সর্ববামে রেখে অবশিষ্ট 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা টুকে এককের স্থানে ফিক্সড করলাম, জিরোকে সর্ববামে ফিক্সড করলাম, বাকি অঙ্ক থাকে 3টা, এদের দ্বারা বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ 6টা। তাহলে এই 24টা থেকে, অর্থাৎ টুকে এককের স্থানে রেখে আমরা যে 24টা পাইছিলাম, এই 24টা থেকে জিরো সর্ববামে রেখে আমরা পাইলাম হলো 6টা। এই 6টা বাদ দিতে হবে। তাহলে আমরা 5 অঙ্কের, টুকে এককের স্থানে রেখে 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা পাবো। 24 থেকে 6টা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে পাবো 18টা। একইভাবে আমরা টুকে যেমন এককের স্থানে রাখলাম, আমরা যদি 6কে এককের স্থানে রাখি, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি যে অনুরূপভাবে 6কে এককের স্থানে রেখে 5 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা আমরা পাবো 18টা। যেভাবে টুকে রেখে আমরা 18টা পাইছি, 6কে রেখে একইভাবে আমরা 18টাই পাবো। এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে নির্ণয় জোড় সংখ্যা হবে, আমরা জিরোর জন্য পাইছি 24টা, 2 এর জন্য পাইছি 18টা, 6 এর জন্য পাইছি 18টা, যোগ করলে হবে 60টা। অঙ্ক ঠিক একই রকম। 7 নম্বর, আগেরটাতে ছিল জোড় সংখ্যা, এখানে বলা হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা যদি আমরা এখান থেকে পেতে চাই, তাহলে আমাদের এককের স্থানে 5 রাখতে হবে অথবা 3 রাখতে হবে। বেজোড় সংখ্যা তৈরি করতে হলে এককের স্থানে 5 অথবা 3 রাখতে হবে। 5কে এককের স্থানে রেখে অবশিষ্ট 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4 সমান 24। একই রকমের অঙ্ক। একইভাবে জিরো, এর ক্ষেত্রেও 5কে যদি আমরা এককের স্থানে রাখি, তাহলে জিরো সর্ববামে চলে যাবে, কখনো কখনো সর্ববামে চলে যাবে। তাহলে সর্ববামে যদি আমরা জিরোকে রাখি, 5কে যদি এককের স্থানে রাখি, তাহলে বাকি থাকে 3টা অঙ্ক। অর্থাৎ 5কে এককের স্থানে রেখে এবং জিরোকে সর্ববামে রেখে অবশিষ্ট 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ 6। তাহলে এই 6টা আমাদের বাদ দিয়ে দিতে হবে এই 24টা থেকে। তাহলে আমরা এখানে পাচ্ছি অতএব 5কে এককের স্থানে রেখে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা 24 - 6 অর্থাৎ 18টি। অনুরূপভাবে আমরা লিখতে পারি যে 3কে এককের স্থানে রেখে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা 18টি। তাহলে এখানে নির্ণয় মোট সংখ্যা হবে 18, অর্থাৎ 5-এর জন্য 18টা, 3-এর জন্য 18টা, টোটাল হলো 36টা। এটাই হচ্ছে অ্যান্সার। তো আপনারা ভালো করে অঙ্কগুলো খেয়াল করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।